বিএনপি কি স্বাধীনতার পক্ষে না, ৭১-এর পক্ষে না? তখন উনি একটু থতমত খায়া যে না, তারা আছে, বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে, কিন্তু পুরাপুরি একদম 100% স্বাধীনতার পক্ষে কোনো দল নাই। আর 100% স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না, এরকম ইঙ্গিত দিছে। প্রিয় দর্শক, বাংলাদেশে স্বাধীনতার পক্ষে কোনো রাজনৈতিক দল বর্তমানে নেই, এমনটা মন্তব্য করেছেন বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান। তবে তিনি কেন এমনটা মন্তব্য করলেন, এটি কি তার কথা নাকি তাকে কেউ বলিয়েছেন? এবং জামাত শিবিরকে নিয়ে বেশি সমস্যা হচ্ছে বিএনপির, এবং আগামী দিন যদি জামাত শিবির ক্ষমতায় যায় তাহলে দেশের পরিণতি কি হতে পারে, এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মালেক আফসারী। আমরা তার বক্তব্যটি শুনবো। আসসালামু আলাইকুম। আমরা এমন একটা টাইমে বসবাস করতেছি, শুধু অবাক আর অবাক হওয়ার ব্যাপার। দেখেন, এআই দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে, এবং কোনটা যে এআই দিয়ে বানানো আর কোনটা যে এআই দিয়ে বানানো না, আমার মনে হয় এআই কে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে নিজেও জবাব দিতে পারবে না। হ্যাঁ, সে নিজেও বলবে ভাই আমি জানি না, আমার তো এডি কিনা। এটা এমন একটা অবস্থা হয়ে গেছে, কোনটা ফেক কোনটা আসল বোঝা কঠিন। কিছুদিন আগের কথা মনে আছে, এক ভদ্রলোক তার বউ থেকে কিডনি নিছিল, তারপর কিডনি নিয়ে প্রাণ ফিরা পায়া বউর আবার তালাক দিয়ে দিছে। এতে সমাজে একটা ছি ছি উঠা গেল, ধিক্কার দিল ওই ভদ্রলোককে যে মিয়া আপনি কি মানুষ? বউর কাছ থেকে কিডনিটা নিয়ে আপনি বউরে ছাইরা দিলেন, আবার একটা বিয়া কইরা নিলেন। এটা চারিদিকে ছড়ায়া গেল। কিন্তু কিছুদিন পর আমরা কি জানতে পারলাম, যে আসলে ওই বউটা কিডনি দেওয়ার আগে ওই ভদ্রলোকের বাড়ি গাড়ি যা কিছু আছে সেটা লেখা নিছে। এবং ওই ভদ্র মহিলা কি করে, তার একটা ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া মানে একটা ইয়াং ছেলে, ওই ইয়াং ছেলে রুমে যায় শুয়ে থাকে। একদিন স্বামী নিয়ে যায় হাতে নাতে ধরছে, ধইরা ৩-৪টা থাপ্পড় মারছে, এবং উনি অনলাইনে বলছে কিন্তু যে আমি জোরে থাপ্পড় মারছিলাম, এতে হয়তো একটু মাথা টাথা ফাটছে বা কিছু একটা হয়েছে। ওইটা ক্যাশ কইরা উনি মামলা ঠুইকা দিলেন নারী নির্যাতনের। তারপরে তো ভাই ওই লোকটা দৌড়ের উপরে ছিল। যাই হোক, পরে পুলিশ বুঝতে পারছে সত্যটা, তদন্তে সত্যটা উঠে আসছে। এইভাবেই আমরা সত্য জানার পর আসল ঘটনাটা জানলাম। কিন্তু প্রথমে কিন্তু ধোলাই কইরা নিছি ওই ভদ্রলোকরে আমরা, পরে আমরা ধোলাই করলাম কাকে? ওই ভদ্র মহিলাকে। দেখেন, এই যে লাদাখে যে ঘটনাটা ঘটলো, যে এখানে একটা নারীর ইজ্জত নিয়ে চলে গেছে 5টা ছেলে, ওই ইজ্জত নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেখেন ওইখানে মসজিদে হামলা হয়েছে, দোকানে আগুন দেওয়া হয়েছে, কত বড় ঘটনা ঘটছে, 3জন আর্মি আহত হয়েছে, বহু রকম চিত্র আমরা দেখলাম। আজকাল তো ভাই আধুনিক যুগ, সবকিছুই মোবাইলে চলে আসে, স্বচক্ষে আমরা দেখতে পাইতেছি। চারিদিকের থেকে ধিক্কার জানাইলো, কারা এই আকাম করলো, মানে ওই মেয়েটার ইজ্জত কারা নিল। পরে দেখেন এটা একটা তদন্ত কমিটি করা হয় 3 জনের। আর তদন্ত কমিটির প্রথম যিনি মেইন, উনি কিন্তু একজন চাকমা লেডি ডাক্তার। ওনার অধীনে যে তদন্তটা বাইর হয়ে আসলো, যে রিপোর্টটা বের হয়ে আসলো, তাতে দেখা যাচ্ছে ওই মেয়েটার ধর্ষণ হয়ই নাই, ওই মেয়েটার ইজ্জত কেউ নেয়ই নাই ভাই। একবার না, দুইবার না, 10 বার, 10টা পরীক্ষার পর জানা গেছে ওই মেয়ের ইজ্জতে কেউ হাত দেয় নাই। চিন্তা করেন, অথচ কত বড় ঘটনা ঘটে গেছে লাদাখে। এটা কেন ঘটছে, কেন ঘটাইতেছে, কারা ঘটাইতেছে, এগুলো আমরা বুঝি না, বুঝার কারণ নাই, আপনারাও বুঝেন। আর এই ধরনের ঘটনা এইখানেই থাইমা থাকবে এমন না, কিন্তু আরো ঘটবে। কিন্তু এই পূজাতে পুলিশ প্রশাসন খুবই সাবধান ছিল বইলা ভাই কোনো ঘটনা ঘটে নাই। রাজনীতিবিদরাও ভাই নিজেরাও গেছে, এবং রাজনৈতিক দলরাও ভাই পাহারা দিছে, তাদের কর্মীরাও পাহারা দিছে। সবকিছু মিলায়া পূজাটা সুন্দরভাবে শেষ হয়েছে। কিন্তু আগামী দিনগুলা কি সুন্দর যাবে? না, আগামী দিনগুলা সুন্দর যাবে না। হয়তো বলতে পারেন ভাই কেন সুন্দর যাবে না, আগামীতে তো নির্বাচন আসতেছে, চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে। কিন্তু প্রশ্ন হলো ভাই, এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে? না, যারা হারবে তারা মানবে না, যারা জিতবে তারা মানবে। আপনি লেখা রাখেন, এগুলার সিমটম পাওয়া যাচ্ছে। এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বৈশা আছে। এখনই তো বলতেছে, তাই না, যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। তার মানে কি,
এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে, তাহলে কি বলবে যে আমরা বলছি না, আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই, সব তাদের পক্ষের লোক। এখন আপনি কি করবেন? তার মানে কি নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে। তার মানে কি জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে, তাদেরকে না সরাইয়া আপনি নির্বাচন দিবেন কিভাবে? এখন তাদেরকে যে সরাইবেন, কাকে বসাইবেন? এখন প্রশাসন থেকে এই যে জামাতের সবাইকে সরাই দিয়া নতুন মানুষ কই থেকে আনবেন? কই থেকে পাবো নতুন মানুষ? যাকেই দিবেন সে তার নিরপেক্ষ না ভাই। মানুষ নিরপেক্ষ হয় না, এটা বেগম খালেদা জিয়া বইলা দিছে যে পাগলও নিরপেক্ষ হয় না, একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না। মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই। ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এরে পছন্দ করি, এরে পছন্দ করি না, এরকম থাকে ভাই। মানুষ নিরপেক্ষ হইতে পারে না। এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন? কই থেকে আইনা এই নির্বাচন করাইবেন? নির্বাচনের আগে তো সেট আপটা করতে হবে, নাইলে তো ওনারা মাইনা নেবেন না। আগেই বলতেছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়া ফেলাইছে। ওনার বোধ আবার মাথা গরম হয়ে গেছে আমার মনে হয়। কয়েকদিন ঠান্ডা দেখছিলাম, 4-5 দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল, ওদের রাজনীতি আমার ভালো লাগে, ওদের মধ্যে অনেক গুণী লোক আছে। আবার শুরু করছে যে না, যে জামাত ইসলাম একটি কালো দল, ছাত্র শিবির কালো দল। ওরা ডক্টর ইউনূসের সাথে ষড়যন্ত্র কইরা এমন একটা ডায়েস তৈরি করছে যে ডায়েসের ভিতর দিয়ে গেলে নির্বাচন হইলে ওই জামাত ইসলামই পাশ করবে, এই দেশের শাসন করবে জামাত ইসলাম। ওই ডায়েসটা ভাঙতে হবে, ওই ডায়েসের ভিতর দিয়ে নির্বাচন করা যাবে না। এটা হলো ফজলুর রহমান সাহেবের কথা। উনি আরো বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোনো দল নাই। তখন যে সাক্ষাৎকার নিতেছিল উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না, 71-এর পক্ষে না? তখন উনি একটু থতমত খায়া যে না, তারা আছে, বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে, কিন্তু পুরাপুরি একদম 100% স্বাধীনতার পক্ষে কোনো দল নাই। আর 100% স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না, এরকম ইঙ্গিত দিছে। তখন ওনাকে ওই যে সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন? তখন উনি ইনায়া বিনায়া আওয়ামী লীগকে বুঝাইছে স্বাধীনতার পক্ষের দল। এমনকি এরকম ইঙ্গিত ওইখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন? তখন উনি না না, আমি কেন নিব, আমি বলতে চাচ্ছি স্বাধীনতার পক্ষের একটা দল নির্বাচনে আসতেই হবে। হ্যাঁ ফজলুল সাহেব, আপনি তো দায়িত্ব নিতে পারেন, ইনায়া বিনায়া এত কথা না বইলা আপনি আওয়ামী লীগের, হ্যাঁ গুড আওয়ামী লীগের দায়িত্বটা নেন না, ডিক্লার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে, যাদের নামে কোনো বিচার নাই, যারা নিরপরাধ, তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই, আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ডিক্লার দেন। তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে। হয়তো আপনি বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ, আমি এই কথা কিভাবে বলি? আমি বলবো আপনি সরাসরি আইনের আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী লীগ, তাদের নিয়ে আমি আওয়ামী লীগ 2 নামে একটা দল করতে চাই। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ 2 দেন না, দিয়ে আপনি আইনের আশ্রয় নেন, দেখেন আপনি অনুমতি পাওয়া যেতে পারেন। আপনি নিজেও তো আইনি লোক, শক্ত লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য, অসুবিধা কি? এই যে রেজভী সাহেব ক্লিয়ার কাট বলতেছে, কোনো রাগ ঢাক নাই ওনার ভিতরে, যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বৈশা গেছে, ক্লিয়ার কাট কথা। দেখেন, এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। ওনার মনের কথা মুখে চলে আসছে, পেটের কথা পেটে রাখে নাই, বইলা দিছে, এটা আমরা ক্লিয়ার হইলাম, তাই না? আসলে হয়েছে কি ভাই, ইনায়া বিনায়া সবাই একটা দিকে যাচ্ছে। সেটা কোন দিকে জানেন? যেটা শেখ হাসিনা চাইছে। শেখ হাসিনা বলছে না, এই জঙ্গি নেতা ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, ইউনূস যদি নির্বাচন দেয় সেই নির্বাচন আমরা হইতে দেব না, এরকম কথা বলছে না? তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন। হ্যাঁ, বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো 2-1টা সরকার আসবে এবং যাবে, তাই তো প্রমাণ করতে চান আপনারা। ঠিক আছে, কাকে দিয়া নির্বাচন করাইবেন ক্লিয়ার কাট কথা বলেন, সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন? মনের কথা খুইলা বলেন। হ্যাঁ, জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করব না অন্য কোন সরকার আসবে। আসলে হয়েছে কি জানেন, কথা হচ্ছে রাবারের মতো, টাইনা টাইনা লম্বা করতে হবে। ভাই ব্রাদার, ধরেন এই যে আমি কথা বলছি, এটা একটা টিভি চ্যানেল ধরে নেন, এখান থেকে ডেলি 5 থেকে 6টা টক শো করতে হয়, রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শো করি। এখন আমাকে তো এই 6টা 7টা বা 5টা 6টা অনুষ্ঠানের জন্য 5টা 6টা সাবজেক্ট বাইছা নিতে হবে। সেই সাবজেক্ট কি? সাবজেক্ট তো খুঁজা বাইর করতে হবে।
যার জন্য উনি যে ওই যে আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদী হাসান একজন সাংবাদিক রে, ওই মেহেদী হাসান কিন্তু এখন পপুলার, হ্যাঁ অনেক পপুলার। কি সাক্ষাৎকার দিছে, সেই সাক্ষাৎকারে খন্ড খন্ড অংশ নিয়ে আমি 5-6টা অনুষ্ঠান চালাবো। প্রথম খণ্ডতে দিব ইউনূস স্যার আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে। দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো, যে না ইউনূস স্যার নির্বাচন দিবে কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হয় তাকে ক্ষমা চাইতে হবে এবং বিচার কার্যকর শেষ হওয়ার পর যদি আইন বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন করতে দিব আমি। এইটা 3 নম্বর অনুষ্ঠান সাবজেক্ট বাইছা নিব সেন্ট মার্টিনে আমেরিকান আর্মি ঢুকে গেছে। 4 নম্বর অনুষ্ঠানটা বাইছা নিব খাগড়াছড়ি লাদাখে একটি নারী নির্যাতন হয়েছে। 5 নম্বর বাইসা নিব লাদাখ আর চিটাগাং যাইতে হইলে ভিসা লাগবে। এই যে ফজলুর রহমান সাহেব বলছে বীর মুক্তিযোদ্ধা, লাদাখে যাইতে নাকি ভিসা লাগবে এখন, এরকম একটা কথাও বলছে। আর 6 নম্বরটা বাইসা নিব কি, এই যে আজকে এয়ারপোর্টের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে সাংবাদিকদের সঙ্গে, এনসিপির ওরা আর কোনো খবর পরিবেশন করবে না, ওদেরকে নাকি ধাক্কা মারছে, অপমান করছে, এইটা বাইসা নমু। এইভাবে 5-6টা অনুষ্ঠান চালাইতে তো হবে আমাকে, প্রতিদিনই চালাইতে হবে, প্রতিদিনই আমাকে নিউজ তৈরি করতে হবে। তো ভাই ছোট্ট একটা কথাকে তাই নাই না রাবারের মতো লম্বা করতে হবে, নাইলে অনুষ্ঠান চালানো কি দিয়া, তাই না? এই কাজই চলতেছে এখন, বিশ্বাস করেন এই কাজই চলতেছে ভাই সারা বিশ্বে। তবে আমাদের দেশে একটু বেশি, তার চেয়েও বেশি ভারতে। ভারতের ব্যাপারে তো বলছে ওটা গুজবের কারখানা। ইউনূস স্যার কিন্তু এটা ক্লিয়ারলি বলছে ওই যে মেহেদী হাসানের ইন্টারভিউতে, ওইটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা না, ওইটা নিয়ে কথাবার্তা বলতেছে ওরা। আমরা গুজবের কারখানা কি করে হইলাম, আমরা কি শুধু ভুয়া নিউজ দেই, ওইটা কিন্তু আবার ওদের গায়ে লাগছে, যার জন্য ওরা প্রতিবাদ করতেছে, নো আমরা ভুয়া নিউজ দেই না। এইটা চলতে থাকবে ভাই, কারণ কি জানেন, এখানে টিআরপির ব্যাপার আছে, ভিউ ব্যবসার ব্যাপার আছে। আচ্ছা ধৈর্য নেন, এই মুহূর্তে যদি ইউটিউব থেকে ঘোষণা দেওয়া হয় যে আমরা কাউকে কোনো টাকা পয়সা দেব না, কাল থেকে একদম স্টপ পেমেন্ট, কোনো পেমেন্ট করা হবে না, কয়জন থাকবে, কয়টা অনুষ্ঠান করবেন আপনি, ডেলি 5-6টা অনুষ্ঠান করবেন, করবেন না। আমি এই যে বক বক করতেছি, হয়তো দেখা গেল আমিও আসুন না, হ্যাঁ কোনো পয়সা করি দিবে না, তাহলে চিল্লায় লাভ কি ভাই? মাথায় রাখেন, এটাই চরম সত্যি কথা। এখানে বুঝছেন টাকা পয়সা জড়িত, তো ডলার জড়িত, এখানে টাকা পয়সা জড়িত, ডলার জড়িত, এটা বুঝতে হবে। আর আপনি যত কথা বলতে পারবেন, কথাকে রাবারের মতো টাইনা যত লম্বা করতে পারবেন, তত আপনার টাকা পাবেন। এই কারণেই বুঝছেন এগুলা হচ্ছে, আপনারা বিভ্রান্ত হবেন না। ডক্টর ইউনূস স্যারের কথাবার্তাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। উনি একই জায়গায় আছে, আগে যেখানে ছিল এখনো ওইখানেই আছে, এবং এই যে আমরা আম পাবলিক যারা আছি, আমরা ওই একই জায়গায় আছি। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আর আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছিল ডক্টর ইউনূস স্যার, সাথে ছিল এই ছাত্র জনতা যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে, তাদের স্বপ্নটা কি, একটা নতুন বাংলাদেশ। আসলে হয়েছে কি জানেন, একটা কথার অনেক রকম অর্থ বাইর করা যায়। যেমন দেখেন, একটু আগে দেখলাম আমাদের হুমায়ুন কবির সাহেব বিএনপির, উনি বলতেছে বিএনপি নির্বাচন করবে এবং ওনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আচ্ছা ভাই ব্রাদার, আমার কি বারবার আপনার সামনে এসব বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি, এই সংসার আমি চালাই, এই সংসারটা চলে আমার টাকায়? এটা যদি আমি বারবার বলি তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগবে না যে ওই মিয়া সংসারের কর্তা আপনি, আপনিই তো সংসার চালাইবেন? এটা বারবার বলার কারণ কি? তার মানে কি আপনি সংসার চালান না, নাকি কোনো বউর সাথে ঝামেলা আছে? নাইলে এই কথা আপনি বারবার বলেন কেন? এখন আপনারা যদি বলেন বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমান, তারেক রহমানই প্রধানমন্ত্রী, তার অধীনেই নির্বাচন হবে, এই কথাটা আর বললেন না। এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো ঘাপলা আছে, আপনাদের কোনো দ্বিতীয় চিন্তা আছে, হ্যাঁ 2 নম্বর চিন্তা আছে, যেটা বাদ দিয়ে হয়তো এখন তারেক রহমানে আসছেন, যার জন্য এত জোর দিয়ে বলতেছেন। কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যেটা জানি, তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে, তাই না ভাই? এটা বারবার বলার দরকার নাই, আর বারবার ওই কথাটাও আর বলবেন না যে ওই যে আসিতেছে আসিতেছে তারেক রহমান আসিতেছে, এটাও বলার দরকার নাই। উনি যেদিন আসবে ওই দিন উনি ঘোষণা দিবে, আপনাদের কারো মুখে এই ঘোষণা শুনতে চাই না। আপনাদের ঘোষণা যে একটা ভুয়া ঘোষণা,
এটা তো ভাই প্রমাণ হয়েছে বারবার, যার জন্য আমি বলতেছি তারেক রহমান সাহেব আপনি নিজেই বলবেন কবে আসবেন, সেটাই আমরা বিশ্বাস করব, অন্য কারো কথা আমরা বিশ্বাস করব না। আর সরকার যেহেতু নির্বাচন ঘোষণা দিয়ে দিছে, সেটাই আমরা বিশ্বাস করতে চাই। এই যে বিভ্রান্ত ছড়াইতেছে বিভিন্ন কথাবার্তা দিয়া, যে প্রশাসনে সব জামাত শিবির বৈশা গেছে, এরা দখল করে নিছে, এরা একটা কালো হাত। দর্শক শুনছিলেন মালিক আফসারের বক্তব্য এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশে পরিস্থিতি কি, এবং এই বর্তমান সময়ে জামাত শিবিরকে রাজাকার বলা হচ্ছে এবং বিএনপিকেও কিন্তু রাজাকারের সারিতে দাঁড় করানোর চেষ্টা করছে বিএনপিরই লোকজন। তবে যেমনিভাবে বিএনপির একজন উপদেষ্টা বলছেন যে বর্তমানে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে কোনো দল নেই এবং মানুষ মুক্তিযোদ্ধার পক্ষ থেকে সরে গিয়েছেন, এটি কিন্তু তিনি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ যেহেতু জামাত শিবিরকে মানুষ ভোট দিচ্ছেন, তাদেরকে সাপোর্ট করছেন, জনপ্রিয়তা পাচ্ছেন, সেই হিসেবে তারা বলছেন যে মুক্তিযোদ্ধার পক্ষে বাংলাদেশের মানুষ এবং যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করছেন। আসলে প্রিয়দর্শক, মুক্তিযোদ্ধার বিরোধিতা করছেন না, বরং এই ফজলুর রহমান সহ কিছু মানুষ তারা আসলে শেখ হাসিনার হয়ে তারা কিন্তু আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন এবং তারা এতে তাদের যে ফায়দা সেটি কিন্তু দেখছেন। অর্থাৎ তারা আওয়ামী লীগ থাকাকালীন তেমন কোনো ফায়দা লুটতে পারেনি। এখন যদি তারা আওয়ামী লীগের সাফাই গিয়ে আওয়ামী লীগের সুনাম করে মুক্তিযোদ্ধার কথা দিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, তাহলে হয়তো আওয়ামী লীগ তাদেরকে ভালো একটা পদ দিবে বা আওয়ামী লীগ তাদেরকে কাছে টেনে নেবে, এমনটি কিন্তু অনেকেই ভাবছেন। যারাই এই মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগকে কৌশলে আবার তাদেরকে রাজনীতিতে ঢোকার বা তাদেরকে নির্বাচন করার মতো সুযোগ করার চেষ্টা করছেন, তারা কিন্তু আসলে আওয়ামী লীগের কাছ থেকে বড় ধরনের সুযোগের চেষ্টা করছেন বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে বড় ধরনের একটি সুবিধার জন্য এমনটি করছেন। তবে যারা এমনটি করছেন তাদের আশা স্বপ্ন পুরোটাই কিন্তু ব্যর্থ হবে, কারণ আওয়ামী লীগ এমন একটি দল যারা স্বার্থের উপর পাড়া দিয়েই তারা সামনে অগ্রসর হয়।